আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ থেকে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের আজকের আলোচ্য বিষয় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। ইতিপূর্বে আমরা ইন্টারোগেটিভের একটি পার্ট আলোচনা করেছি এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভে প্রায় 4টি পার্ট আলোচনা করেছি। মোট 5টি পার্ট আলোচনা হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের। আজকের আলোচ্য বিষয় এই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি পার্ট 6। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। ইতিমধ্যেই বোর্ডে 2টি রুলস উপস্থাপন করা হয়েছে। আমরা তার আগে একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা ওই সকল বাক্যকে বুঝি যে সকল বাক্য দ্বারা কোনো আশ্চর্যবোধক অথবা অবাকসূচক অথবা মনের হঠাৎ আকস্মিক অনুভূতি প্রকাশ পায়, ওই সকল বাক্যগুলো সাধারণত কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলো আমরা ছোট ক্লাসে করেছি। তো অ্যাসার্টিভ মানে সাধারণ বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যকে কিভাবে আমরা এই আশ্চর্যবোধক বা অবাকসূচক বাক্যে পরিণত করব, তারই প্রক্রিয়া হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তাহলে আমরা ইতিমধ্যে একটি রুলস উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এ বা এন যুক্ত বাক্যের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা এন দেওয়া থাকে, ওই সকল বাক্যকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। দেওয়া আছে এখানে হোয়াটে, সূত্র কি বলতেছে প্রথমে হোয়াটে বা হোয়াট এন, এখানে দুইটার যে কোনো একটা হবে, প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ড প্লাস আদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস এবি বা পিবি, লাস্টে হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন মার্ক। ইংলিশে এটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন মার্ক, বাংলায় হচ্ছে কি বিস্ময়কর চিহ্ন। তাহলে আমরা একটু খেয়াল করি বিষয়টা যে আসলে আমরা সলভ কিভাবে করব। এখানে হোয়াটে এবং হোয়াট এন দুইটা বিষয় উপস্থাপন করা হয়েছে, বাট আমি কোনটা দিয়ে কখন স্টার্ট করব এটা হয়তো অনেকের কাছে কনফিউজ লাগছে। আমরা এই ছোট্ট একটি বক্স দেখার চেষ্টা করি। এখানে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু হোয়াট এ এবং এন ইজ ইকুয়াল টু হোয়াট এন। অর্থাৎ যদি প্রশ্নে এ পাই তাহলে আমি হোয়াট এ দিয়ে স্টার্ট করব, আর প্রশ্নে যদি আমি এন পাই তাহলে কি হোয়াট এন দিয়ে স্টার্ট করব। তাহলে আমরা প্রশ্নে একটু ফোকাস করার চেষ্টা করি। প্রশ্নে কি দেওয়া আছে? ইট ইজ এ নাইস পেন। ভালো করে খেয়াল করি প্রশ্নে তাহলে কি দেওয়া আছে? এ দেওয়া আছে। যেহেতু প্রশ্নে এ দেওয়া আছে তার মানে কি আমাকে শুরুটা করতে হবে কি দিয়ে? যেটা এই বক্সে ছিল হোয়াটে দিয়ে। এ থাকলে কি দিয়ে শুরু করতে হবে? হোয়াটে দিয়ে। তাহলে আমি স্টার্ট করব হোয়াটে দিয়ে, হোয়াট এ। এবার আসি সূত্র অনুযায়ী আমাকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখতে হবে। সেন্টেন্স যত বড় হোক বা ছোট হোক, এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে যদি এ বা এন আর্টিকেলে উল্লিখিত থাকে তাহলে অবশ্যই তোমার কোনো না কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া থাকবে। আমরা জানি যে সকল শব্দ দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, অর্থাৎ পৃথিবীর সকল ভালো বিষয়কে বোঝায় এবং পৃথিবীর সকল খারাপ বিষয়কে ইঙ্গিত করে, ওই সকল শব্দগুলো হচ্ছে সাধারণতভাবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে ইট সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, পেন হচ্ছে অবজেক্ট, এ হচ্ছে আর্টিকেল। তাহলে এখানে আর্টিকেল বলতে এখানে সংখ্যা বোঝাচ্ছে। তাহলে নাইস কিন্তু কি? নাইস শব্দ অর্থ কি? সুন্দর। তার মানে কি এখানে কিন্তু নাইস শব্দটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে আমরা কি লিখবো সূত্র অনুযায়ী? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি? নাইস লিখে ফেললাম। এরপর সূত্র কি বলে? আদার ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে কি আছে? পেন। এটাই হচ্ছে আদার ওয়ার্ড। যদি আমরা সূত্রটা অন্যভাবে বোঝার চেষ্টা করি যে এর পরের শব্দ, যদি আমরা এভাবেও চিন্তা করি এর পরের শব্দ, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই আদার ওয়ার্ড আসলে কোনটা হবে। তাহলে নাইসের পরের শব্দ কি? পেন। তাহলে এখানে কি হবে? নাইস পেন। তারপরে সূত্র কি বলে? সাবজেক্ট। সাবজেক্টকে ইট, ইট। তারপরে সূত্র কি বলে? এবি বা পিবি। এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, আর পিবি মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা বাংলায় কি আমরা মূল কাজ বা মূল ক্রিয়া বা মূল ভার্ব বলে থাকি। তাহলে এই বাক্যে কি অন্য কোনো শব্দ আছে? এই সাহায্যকারী ভার্ব ছাড়া কোনো মূল ভার্ব আছে? নেই। তাহলে এই সাহায্যকারী ভার্বটাই চলে আসবে লাস্টে। আমি আবারও বলি, সাবজেক্ট লেখার পরে আমি প্রশ্নের সাহায্যকারী ভার্ব লিখবো। যদি প্রশ্নের সাহায্যকারী ভার্ব অ্যাবসেন্ট থাকে তখন আমরা মূল ভার্বটা লিখবো। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি থাকলো? ইজ লিখে ফেললাম। তারপরে সূত্র অনুযায়ী কি লাস্টে? নোট অফ এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ বিস্ময়কর চিহ্ন। শেষে আমরা বিস্ময়কর চিহ্ন দিয়ে দিলাম। অনেক শিক্ষার্থী আছে যে কষ্ট করে নিয়মটা মনে রেখে সেন্টেন্সটা সলভ করে কিন্তু শেষে বিস্ময়কর চিহ্ন দিতে ভুলে যায়, তাহলে কিন্তু অ্যান্সারটা রং হবে এবং ক্রস দিয়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? ইট ইজ এ নাইস পেন, হোয়াট এ নাইস পেন ইট ইজ। এটা দ্বারা কিন্তু এক্সক্লেমেশন প্রকাশ পেল। এরপরে আমরা পরবর্তী রুলসে যাই। এ বা এন ছাড়া, এ বা এন ছাড়া সাধারণ বাক্যের ক্ষেত্রে।
অর্থাৎ এমন কিছু কিছু বাক্য যে বাক্যে এও থাকবে না এনও থাকবে না, ওইটাকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সূত্র কি বলতেছে, প্রথমে হাউ বসবে, পরে কি বসবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তারপরে কি OW মানে আদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ABOPB প্লাস এক্সক্লেমেশন মার্ক, মানে আগের মতনই। এবং এই OW ক্ষেত্রে বারবার বোঝার চেষ্টা করতেছি, যেমন উপরে লিখছি যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড এর পরের শব্দ, অর্থাৎ এটাকে সংক্ষেপে OW লেখা যায়, এবং অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরের শব্দ লেখা যায়, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। ভালো করে খেয়াল করে দেখো, এই বাক্যে কিন্তু এ বা এন উল্লেখ করা নেই। সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমে স্টার্ট করব কি দিয়ে, হাউ দিয়ে। হাউ, তারপরে আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখবো। এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে বেস্ট, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি তাই আগে কি দেওয়া আছে, দি দেওয়া আছে, তাহলে কি হাউ দ্য বেস্ট। তারপর কি অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরের শব্দ কি দেওয়া আছে, বয়, হাউ দ্য বেস্ট বয়। সূত্র অনুযায়ী তারপরে কি সাবজেক্ট কি হি, তারপরে এবি বা পিবি যে কোনো একটা থাকবে, সেক্ষেত্রে কি এবি দেওয়া আছে ইজ, তাহলে কি হবে ইজ। সূত্র অনুযায়ী তারপরে কি এক্সক্লেমেশন মার্ক, সেই এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলাম। তাহলে কি হি ইজ দ্য বেস্ট বয়, হাউ দ্য বেস্ট বয় হি ইজ। নিশ্চয়ই আমরা দুটি রুলস বুঝতে পেরেছি। অবশ্যই আমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আমরা এগুলো কি করতে পারবো না, মনে রাখতে পারবো না। এবার আমরা পরবর্তী রুলসে চলে যাই। আশা করি সবাই উঠিয়ে ফেলেছি, প্রয়োজনে রিভিউ করে আমরা পরবর্তী সময় উঠিয়ে নিব। পরবর্তী রুলসটা হচ্ছে সংক্ষেপে মনে রাখার জন্য বা বোঝার জন্য উইশ প্লাস ওয়ার যুক্ত বাক্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বিষয়টা কি আনবো, সেক্ষেত্রে হচ্ছে সূত্র নিয়মটাই হচ্ছে উইশ পর্যন্ত কি প্রথমে বাদ যাবে, যা অ্যান্সারে আনা যাবে না। উইশ পর্যন্ত যদি আমরা বাদ দেই, তারপরে কি আমি কি লিখবো, ইফ, এর পরিবর্তে ইফ লিখবো। এখন যদি উইশ পর্যন্ত বাদ যাবে, আমরা যদি এভাবে না লিখে আমি একটু আরো সহজ করার চেষ্টা করি, তাহলে কি উইশ পর্যন্ত বাদে ইফ বসে, প্রথমে কি বসবে, উইশ পর্যন্ত বাদে ইফ বসে প্লাস উইশ এর পরের অংশ। খুব সিম্পল ভাবে লেখার চেষ্টা করলাম, প্লাস এই চিহ্ন। আমরা একটু বোঝার চেষ্টা করি একটি এক্সাম্পল দিয়ে। যেমন ধরো আই উইশ আই ওয়ার এ কিং, এটা কি করতে বলছে, এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করি। এখানে কিন্তু মনে রাখতে হবে এই উইশ প্লাস ওয়ার, উপরে কি লিখেছিলাম আমি, উইশ প্লাস ওয়ার, তার মানে এই ধরনের বাক্যগুলোতে সাবজেক্টের একই সাবজেক্ট রিপিট হবে। এখানে আই উইশ আই ওয়ার, হি উইশ হি ওয়ার, মানে কি এই সাবজেক্টে রূপান্তরিত ঘটবে, মানে একটি ক্লাউজের মধ্যেই একাধিক সাবজেক্ট আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে কিন্তু সহজেই মনে রাখতে পারবো উইশ প্লাস ওয়ার। তাহলে সূত্র কি বলতেছে, উইশ পর্যন্ত বাদে ইফ বসে, তাহলে উইশ পর্যন্ত আমার কি যাবে, বাদ যাবে, তার পরিবর্তে আমি কি লিখবো, ইফ লিখবো। তারপরে কি উইশের পরের অংশ, তাহলে উইশের পরের অংশ কি দেওয়া আছে, আই ওয়ার এ কিং, তাহলে ভেরি সিম্পল, আই ওয়ার এ কিং। তারপরে সূত্র কি বলতেছে, এক্সক্লেমেশন চিহ্ন, শেষ। তাহলে কি ইফ আই ওয়ার এ কিং, দ্যাটস অল। আমরা যদি পরবর্তী রুলসটা একটু ভাবি, এটাও প্রায় সেম, উইশ প্লাস হ্যাড যুক্ত বাক্যের ক্ষেত্রে। এটা কি উইশ প্লাস হ্যাড যুক্ত বাক্যের ক্ষেত্রে। উইশ প্লাস হ্যাড যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, উইশ প্লাস হ্যাড যুক্ত বাক্যের ক্ষেত্রে এখানেও আবার লিখতে হবে যে প্রথমে উইশ পর্যন্ত বাদে হ্যাড কি বসে, হ্যাড বসে। উইশ পর্যন্ত বাদে আমার কি হবে, আবার কি লিখতে হবে, হ্যাড বসবে, প্লাস উইশ এর পরে সাবজেক্ট। উইশের পরে কি
সাবজেক্ট প্লাস বিন প্লাস হ্যাডের পরের অংশ, হ্যাডের পরের অংশ, লাস্টে কি হবে একটি চিহ্ন। হয়তো একটু দেখতে বড় মনে হচ্ছে, বাট কাজ করতে গেলে সহজেই বুঝতে পাবে। যেমন ধরো আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আই উইশ আই হ্যাড এ কার, এটা কি করতে বলছে? এক্সক্লেমেটরি করতে বলছে। আমি একটু ক্লোজ হয়ে বোঝার চেষ্টা করি। তাহলে আমার প্রথমে কি দেওয়া আছে? প্রথমে উইশ পর্যন্ত বাদে হ্যাড বসে, তাহলে উইশ পর্যন্ত আমি আগে বাদ দিয়ে নিই মনে মনে। বাদ দিয়ে আমি অ্যান্সারে প্রথমে কি লিখবো? হ্যাড লিখবো। অ্যান্সারে কি লিখবো? হ্যাড। তারপরে কি? উইশের পরে সাবজেক্ট, এই যে উইশের পরে সাবজেক্ট কি দেওয়া আছে? আই, আই হ্যাড আই, হ্যাড আই। তারপরে কি লিখবো? উইশের পরে সাবজেক্ট লিখে ফেললাম, তারপরে লিখবো সূত্র অনুযায়ী বিন, তাহলে হ্যাড আই বিন। তারপরে সূত্র কি বলতেছে? হ্যাডের পরের অংশ, তাহলে এই যে হ্যাড তো আমি আগে লিখে ফেলেছি এবং আই তো লিখে ফেললাম, আইয়ের পরে বিন লিখলাম সূত্র অনুযায়ী, তাহলে হ্যাডের পরের অংশ কি দাঁড়ালো? এ কার, এ কার। তারপরে কি সূত্র অনুযায়ী? এক্সক্লেমেশন মার্ক, তাহলে এক্সক্লেমেশন মার্ক। অর্থাৎ অ্যান্সারটা দাঁড়ালো এইভাবে। প্রশ্ন ছিল আই উইশ আই হ্যাড এ কার, অ্যান্সার দাঁড়ালো হ্যাড আই বিন এ কার। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, প্রয়োজনে বারবার রিভিউ করে দেখে নিব। তাহলে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকটা রুলস দেখব, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় অনেক সময় বোর্ড পরীক্ষায়, উইশ প্লাস কুটযুক্ত বাক্যের ক্ষেত্রে। উইশ প্লাস কুটযুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ এতক্ষণ ছিল উইশ প্লাস ওয়্যার, উইশ প্লাস হ্যাড, লাস্ট ওয়ান কি? উইশ প্লাস কুটযুক্ত বাক্য। তাহলে আমরা প্রথমে লিখব সূত্র অনুযায়ী উড দ্যাট। এতক্ষণ কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, উইশ পর্যন্ত বাদ গিয়ে প্রথমে বসছিল ইফ, উইশ পর্যন্ত বাদ গিয়ে প্রথমে বসছিল হ্যাড, ঠিক একই প্রসেসে উইশ পর্যন্ত বাদ গিয়ে প্রথমে বসবে কি? উড দ্যাট। উড দ্যাট, তারপরে কি বসবে? উইশ এর পরের অংশ, খুবই সিম্পল, প্লাস চিহ্ন। আমরা এক্সাম্পল বোঝার চেষ্টা করি। যেমন ধরো আই উইশ আই কুড বি চ্যাম্পিয়ন, আই উইশ আই কুড বি চ্যাম্পিয়ন। এটাকে কি করতে বলছে? এক্সক্লেমেটরি করতে বলছে। এটাকে কি করতে বলছে? এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে আমরা সলভ করার চেষ্টা করি। এই যে উইশ পর্যন্ত বরাবরই তো বাদ গেছে, সেই উইশ পর্যন্ত বাদ দিয়ে প্রথমে কি বসবে? উড দ্যাট। তারপরে কি বলছে? উইশের পরের অংশ, তাহলে উড দ্যাট আই উড বি চ্যাম্পিয়ন, পরের অংশ যা আছে তাই, লাস্টে কি? এক্সক্লেমেশন মার্ক। নিশ্চয়ই আমরা তাহলে কি আমরা বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের উইশ প্লাস কুড যুক্ত বাক্যের ক্ষেত্রে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে উইশ কুড মানে কি? প্রথমে আয়ের পরে উইশ থাকবে, পরে আয়ের পরে কুড থাকবে। উইশ ওয়্যার, প্রথমে আয়ের পরে উইশ থাকবে, আয়ের পরে ওয়্যার থাকবে। উইশ আবার হ্যাড, প্রথমে উইশ থাকবে, তারপরে আবার আয়ের পরে কি? হ্যাড থাকবে। এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলো সলভ হবে। তাই উইশ প্লাস দিয়ে কিন্তু আমরা 3টা রুলস শিখলাম। একেবারে লাস্ট রুলসে আমরা চলে আসি, সেটা হচ্ছে যে ইট ইজ এ ম্যাটার অফ sorrow that, it is a matter of sorrow that, it is a matter of sorrow that, বা এটা খুব কম আসে, it is a matter of joy that যুক্ত বাক্যের ক্ষেত্রে। অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটও হইতে পারে, আবার কি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটও হইতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সূত্র হয়েছে প্রথমে এলাস বা হুররা প্লাস এক্সক্লেমেশন মার্ক। এক্ষেত্রে কিন্তু এক্সক্লেমেশন মার্কটা কি হবে? আগে আসবে, প্লাস এক্সক্লেমেশন মার্ক। এরপরে আমরা কি লিখব? এরপরে লিখব দ্যাটের পরের অংশ, দ্যাটের পরের অংশ। সেক্ষেত্রে আমরা একটু বক্সটা বোঝার চেষ্টা করি, কখন এলাস আনবো আর কখন হুররা আনবো।
যদি প্রশ্নের মধ্যে ম্যাটার অফ কি থাকে, সরো থাকে, তাহলে কি সরো সমান সমান এলাস। আর জয় থাকে যদি প্রশ্নের মধ্যে, তাহলে জয় সমান সমান কি হুররা। তার মানে কি আমি এই যে দুইটা শব্দ আনবো এলাস বা হুররা, কোনটা কখন আনবো তা কিন্তু নির্ভর করবে কি, যে যখন আমি এটা করব তার উপরে কিন্তু নির্ভর করবে যে আসলে আমরা কোনটা কখন আনবো। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই উইন দ্য গেম। এই বাক্যকে আমাকে কি করতে বলছে, এক্সটেন্ড করতে বলছে। তাহলে এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, যেহেতু সরো দ্যাট বা জয় দ্যাট থাকলে আমার এই সূত্রে আসবে, তাহলে এটার পরিবর্তে আমি কি আনবো, হুররা। কেন হুররা আনবো, আমি কিন্তু এই বক্সে দেখাইছি, জয় থাকলে হুররা আসবে আর সরো থাকলে কি এলাস আসবে। তাহলে হুরার পরে আমার চিহ্ন সূত্র যে কি আসবে, এক্সক্লেমেশন মার্কের চিহ্ন। এলাস বা হুররা, এখানে জয় বুঝতে পেতে হুররা আসছে, তার মানে কি হুরার পরে আমার কি আসবে, এক্সক্লেমেশন মার্ক চিহ্ন। তারপর কি দ্যাটের পরের অংশ, প্রশ্নে দ্যাট আমার এখানে ছিল, তার পরের অংশ কি দেওয়া আছে, উই উইন দ্য গেম। তাহলে কি উই উইন দ্য গেম। দ্যাটস অল। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই কয়টা রুলস ফলো করলে তুমি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবা। এই জন্য তোমাকে মডেল কোশ্চেন বইয়ের 1 থেকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত যতগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গ্রামারের এক্সক্লেমেটরি ব্র্যাকেটবন্দি যে প্রশ্নগুলো আছে, এগুলো নিয়মগুলো মেমোরাইজ করে তোমাকে সলভ করতে হবে। আশা করি তোমরা নিশ্চয়ই সেটা করতে পারবে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবা। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।